আসছে সাফল্য, বাংলাদেশের বিজয় নিশান দেশের সীমানা ছাড়িয়ে উঠছে বিশ্বজুড়ে। এই বিজয় যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তারা। নিত্য নতুন আইডিয়া আবিষ্কারে তারা ডিঙিয়ে চলেছে একের পর এক প্রতিবন্ধকতা। এমন আরো অনেক উদ্যোগকে আশার আলো দেখাতে মুজিব শতবর্ষের এই মাহেন্দ্রক্ষণে এগিয়ে এসেছে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। দেশ প্ল্যাটফর্ম বঙ্গবন্ধু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টেক হোল্ডারদের অংশগ্রহণে অনলাইন ও অফলাইনে চলবে দেশ জুড়ে ক্যাম্পেইন। বেছে নেওয়া 200টি স্টার্টআপ থেকে রিয়েলিটি শো বিচারকরা খুঁজে নেবেন সেরা 65 4 দিনের একটি বুট ক্যাম্পে। সেরা 65 উদ্যোগকে নিয়ে অনুষ্ঠিত হবে রিয়েলিটি শো। 13টি এপিসোডে শো শেষে খুঁজে নেওয়া হবে 26 জন বিজয়ীকে, যাদের প্রত্যেকে পাবে 10 লক্ষ টাকার গ্র্যান্ট এবং প্রত্যেকেই পাবেন গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার সুযোগ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড। এই ইন্টারন্যাশনাল মাধ্যমে যাদের নিয়ে অংশ নেবেন বিদেশি প্রতিযোগীরা। অংশগ্রহণ করবে আমেরিকা, যুক্তরাজ্য ও চায়না, মালয়েশিয়া, ভারত সহ আরো অনেক দেশ। এখান থেকেও বেছে নেওয়া হবে 10 জন বিজয়ী, যারা প্রত্যেকেই পাবেন 10 লক্ষ টাকার গ্র্যান্ট এবং গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার সুযোগ। বিশাল এই কর্মযজ্ঞ শেষে বিগ গ্র্যান্ড ফিনালের মাধ্যমে খুঁজে নেওয়া হবে প্রতীক্ষিত বেস্ট স্টার্টআপকে। বেস্ট স্টার্টআপের পুরস্কার হিসেবে থাকছে বিশেষ সম্মাননা। নতুন নতুন উদ্ভাবন ও উদ্যোগ বদলে দিয়েছে পুরো বিশ্বকে, বদলে দিচ্ছে বাংলাদেশকে। এগিয়ে যাচ্ছি আমরা, এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করব আমরাই। আর এর মধ্য দিয়ে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বেঁচে থাকবে বাংলাদেশ। তোমরা আদর্শবান হও, সৎ পথে দেখো, মনে রেখো, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। ধন্যবাদ সবাইকে অডিও ভিজুয়াল দেখবার জন্য। সুধীবৃন্দ, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনব আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ ইউনূস, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট 2020 উপলক্ষে দেশের 8টি বিভাগে আয়োজিত অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় আজকে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব HM ওয়াজিউর রহমান, মঞ্চে উপবিষ্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSE ডিপার্টমেন্টের ডিন সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের CSE ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং গ্লোবাল ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মণ্ডলী ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আমার স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, বাম পাশে উপবিষ্ট আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব SN ইকবাল ভাই সহ সকল পর্যায়ের সুধীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকে যার নামে এই
বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট 2020 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে আজীবন এই মানুষটি সংগ্রাম করে গেছেন। বিশেষ করে ভারত পাকিস্তান বিভক্তির পর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী যেভাবে আমাদের পূর্ব পাকিস্তানকে বিভিন্নভাবে শোষিত এবং বঞ্চিত করছিল, আমাদের অধিকার আদায়ের জন্য তিনি তার জীবদ্দশার অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন। সেই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। তার সেই স্বপ্ন মধ্যে দিয়ে 1971 সালের আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের শুরু এবং সুদীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্যে দিয়ে যে বিজয় অর্থাৎ 16 ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়। বিশ্বের মানচিত্রে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হই। আসছে আগামীকালকে আমাদের সেই মহান বিজয় মাস। এই মাসে আবারও আমি স্মরণ করছি সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মহতি দিয়ে যারা এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন, যার ফলে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন 10 জানুয়ারি। এরপরে মাত্র যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে 3.5 বছরে তার পক্ষে এই দেশ গঠন করা যে স্বপ্ন এবং লক্ষ্য ছিল সেটা তিনি পুরোপুরি অর্জন করতে পারেননি। তার অনেক পরিকল্পনা ছিল, কিন্তু দেশি বিদেশি চক্রান্ত এবং স্বাধীনতা বিরোধীরা মিলে 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদেরকে এবং কৃষক কুলের নয়নের মণি শহীদ আব্দুর রব সেন আমাদের পরিবারের অধিকাংশ সদস্যকে সেই কালরাত্রে হত্যা করে তারা শাহাদত বরণ করেন। আমি তাদের বিদায়ী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তো দীর্ঘ 21 বছর পর এই দেশ কিভাবে পরিচালিত হয়েছে সেটা আপনারা জানেন। সৌভাগ্যক্রমে আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী শেখ ওয়াজেদ মিয়া পরমাণু বিজ্ঞানী, তারা ওই সময় বিদেশে থাকার ফলে প্রাণে বেঁচে যান। তো 1981 সালের 17 মে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেন অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে। এরপর থেকেই তিনি গণমানুষের দাবি এবং মানুষের তার পিতার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছিলেন। কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় 1996 সালে অর্থাৎ দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করার পর থেকেই তিনি তার পিতার যে লালিত স্বপ্ন অর্থাৎ উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়া সেটি নিয়ে আগাচ্ছিলেন। কিন্তু 2001 সালে নির্বাচনে বিভিন্ন চক্রান্তকারীদের চক্রের মাধ্যমে আবার তিনি ক্ষমতাচ্যুত হন। অর্থাৎ এর পরবর্তী অধ্যায় আমাদের সবারই জানা আছে। অর্থাৎ এখানে আমাদের রাজপথে পর্যন্ত মিছিল হয়েছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। তো যাই হোক, এগুলো অন্য ধরনের কথা। এরপরে 2008 সালের নির্বাচনে আবার পুনরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর থেকে এই যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব, অর্থাৎ এই চতুর্থ শিল্প বিপ্লবের পথে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছেন আজকের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় আবার দ্বিতীয়বার, তারপরে তৃতীয়বার, পরপর টানা 3 বারের মতো তিনি সরকার গঠন করতে সক্ষম হয়েছেন। আজকে আপনারা যদি 2008 সালের এবং 2020 সালের
বাংলাদেশের সকল উন্নয়নের সূচকের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় চলে আসছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একজন আমেরিকান অর্থনীতিবিদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে বা মধ্যমার দেশে পরিণত হতে হলে কত বছর লাগতে পারে। তিনি অত্যন্ত ঠান্ডা মাথা হিসাব করে বলছিলেন কমপক্ষে 120 বছর। আমরা কি সেটা কল্পনা করতে পারি? যারা আমাদেরকে একদিন বটমলেস বাস্কেট বলে আখ্যায়িত করত, আজকে তারাই আমাদের দেশের প্রশংসা করছে। আমাদের পার্শ্ববর্তী সকল রাষ্ট্র, যে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, সেজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে সকল প্রকারের সামাজিক সূচকে, অর্থনৈতিক সূচকে আমরা তাদের চেয়ে অনেক এগিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে, তার দূরদর্শী চিন্তা চেতনার কারণে। তো এই যে আপনারা সবাই জানেন যে ডেমোগ্রাফিক ট্রানজিশন এবং পপুলেশন পিরামিড এর সাথে কিন্তু একটু ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমাদের যে একটি প্রজন্ম এখন, এই যে নতুন প্রজন্ম, এই প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারি তাহলে আমাদের যে ভিশন 2041 অর্থাৎ ওই সময়ের ভিতরে আমরা বিশ্বের দরবারে একটি উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলাদেশ গর্ব, সেটা কিন্তু অর্জন করা সম্ভব হবে না যদি আমরা এই ডেমোগ্রাফিক পিরামিড অনুসারে আমাদের নবীন প্রজন্মদেরকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি। সেই সঠিকভাবে কাজে লাগাবার জন্য সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন পদক্ষেপ, তার ভিতরে অনেক পদক্ষেপ রয়েছে যেটা আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। আমি তার সম্পূর্ণ সাথে একমত পোষণ করছি এবং এই যে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট, এখানে ভিডিও তথ্যচিত্রে যেটা দেখানো হয়েছে সেটা যদি সফল করা যায়, অবশ্যই আমাদের যে এই নতুন প্রজন্ম, সেই প্রজন্মকে আমরা ব্যবহার করে আমরা বিশ্বের দরবারে সেই 41 সালের মধ্যেই আমরা একটা উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে সক্ষম হব, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আজকে আরো অনেক বক্তা অত্যন্ত সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, তাদের সাথে আমি সহমত পোষণ করছি এবং আজকে বরিশাল জেলা প্রশাসন যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আরও তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এই অনুষ্ঠান সার্থক হোক, সফল হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ ইউনুস, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, আপনাকে মূল্যবান বক্তব্য রাখবার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আমরা একটি প্রেজেন্টেশন উপভোগ করব। তার আগে একটু বলে রাখছি, প্রেজেন্টেশন শেষ হওয়ার পরপরই থাকছে আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ বিগ নিয়ে, অর্থাৎ বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে সে বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্নের উত্তর দিবেন আইডিয়ার কর্মকর্তাদের ঢাকা থেকে এসেছেন মোহাম্মদ ওমর ফারুক, ম্যানেজার প্রোডাক্ট ইনোভেশন আইডিয়া, এবং ব্যারিস্টার আদনিন জরিন, ম্যানেজার লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স আইডিয়া। তো এখন আপনাদের সামনে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট 2020 কার্যক্রমের তথ্যাদি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করছেন ব্যারিস্টার আদনিন জরিন, ম্যানেজার লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স আইডিয়া। মাননীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি ব্যারিস্টার আদনিন জরিন, আমি ম্যানেজার লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠাকরণ প্রকল্প। আমরা প্রজেক্ট থেকে এবার বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট প্রথমবারের মতো আমরা এটা স্টার্ট করেছি। তো বাংলাদেশে এখন স্টার্টআপ কালচারটা আগের থেকে অনেক ব্রাস্ট করেছে, যেটা লাস্ট ফিউ ইয়ার্সে অনেক সংখ্যাটা ইনক্রিজ করেছে। যেমন ফর এক্সাম্পল আমাদের দেশে এখন স্টার্টআপের সংখ্যা আছে অলমোস্ট 1000 এর উপরে, এবং তারাই
প্রায় 1.5 মিলিয়ন কর্মসংস্থান করেছে। তো এটা বাংলাদেশের জন্য খুবই একটা বিশাল অর্জন। এরপরে যদি আমরা ইন্টারন্যাশনাল অঙ্গনের দিকে তাকাই, then we can see Facebook, Dropbox, Uber, who are now a billion company. They are doing great, এবং আমরা এখন পুরো ওয়ার্ল্ড তাদের এই ফ্যাসিলিটিটা গ্রহণ করছি। শেয়ারিংটা হয় না। But Bangladesh is also not lacking behind it. আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে বাংলাদেশের স্টার্টআপরাও এখন অনেক ভালো করছে। ফর এক্সাম্পল we can tell সহজ, পাঠাও, চালডাল.com, শপআপ, ট্রাকচার, এগুলো আমাদের স্টার্টআপ যাদেরকে আমরা আইডিয়া প্রজেক্ট থেকে প্রথমে প্রিসিড স্টেজে ফান্ডিং দিয়েছি। Now they have grown up a lot, এবং তারা এখন এমন স্টেজে পৌঁছেছে যে তাদের এখন প্রিসিড গ্র্যান্ট দরকার নেই, they are growing স্টেজে তারা এখন আছে। বাট আমাদের দেশে স্টার্টআপ কালচারের এখন মেইন প্রবলেমটা কি, স্টার্টআপরা মেইনলি কি প্রবলেম ফেস করছে? এটার মধ্যে ফার্স্ট ওয়ান উই ক্যান সে যে আমাদের দেশের অনেক ইনোভেটিভ স্টুডেন্টস আছে, পিপল আছে যারা কিন্তু তাদের মধ্যে অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, বাট দে ক্যান পুট আউট ইনটু রিয়েলিটি। তাদের এই রিয়েলিটিটা কিভাবে তারা এটা সবার সামনে প্রেজেন্ট করবে, দে ডোন্ট নো দ্যাট, and they don't know where to showcase their idea. তাদের আইডিয়াটা কোথায় শোকেস করলে তাদের কাজে আসবে, they don't know that field. Thereafter তাদের মেন্টরশিপের একটা প্রবলেম রয়ে যায়। ফর এক্সাম্পল একজন স্টার্টআপের অনেক ধরনের মেন্টরিং প্রয়োজন হতে পারে, যেমন তারা কিভাবে হাউ দে ক্যান আর্ন দেয়ার রেভিনিউ, তারপর কিছু লিগ্যাল ইস্যুস থাকে, হাউ টু ফর্ম আ কোম্পানি, how to start a startup, like তাদের ট্রেড লাইসেন্সের ইস্যু থাকে। আর যেন কেউ কপি করতে না পারে এই জন্য তাদের কপিরাইট, প্যাটেন্ট অর ট্রেডমার্ক, there are lots of facilities or privileges they should avail। এই বিষয়ে মেন্টরশিপের জন্য একটা গাইডেন্স তাদের দরকার হয়। Thereafter I can say যে ইনভেস্টমেন্ট, তাদের when they want to start a business they must need ইনভেস্টমেন্ট, এবং সেই ইনভেস্টমেন্টটাও তাদের জন্য একটা বিগ ডিল হয়ে থাকে, বিকজ স্টার্টআপরা দেখা যায় যারা নট ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, তারা মাত্র স্টার্ট করছে, তাদের জন্য ইনভেস্টমেন্টটাও একটা বিগ প্রবলেম হয়ে থাকে। তো আমরা এখন আইডিয়া প্রজেক্ট থ্রো, এই বিগের থ্রোতে আমরা তাদেরকে উই আর জাস্ট হেল্পিং দেম আউট, তাদেরকে এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসার জন্য। আর বাংলাদেশ এখন স্টার্টআপ কালচারটা এমন একটা পর্যায়ে আছে, এটা দেখা যাবে যে বাংলাদেশের রেভিনিউ জেনারেশনের একটা বড় অংশ স্টার্টআপরা করবে, এবং বি আ পার্ট অফ দ্য ব্রাস্ট অ্যাজ ওয়েল। এটা হয়তো বুম করবে উইদিন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, উই নেভার নো। এখন এই চ্যালেঞ্জেস, দোজ চ্যালেঞ্জেস যেগুলো স্টার্টআপরা ফেস করছে, সেই তাদের এই চ্যালেঞ্জেস গুলোকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য, তাদের ইনোভেটিভ ক্রিয়েটিভিটিকে বুম করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরপরে আমি বলতে চাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। ওনার সবসময় একটা আদর্শ ছিল যে দেশের জন্য একটা বড় কিছু করার এবং দেশের মধ্যে একটা চেঞ্জ আনার, which we believe that we can do it through this program. এবং আমাদের বঙ্গবন্ধুর এই আদর্শের উপর বেস করে এই বছর মুজিব বর্ষের উপর বেস করে আমরা বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টটা চালু করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা উক্তি আমরা রিসেন্টলি শুনেছি যে একটা চাকরির পেছনে না ছুটে কিভাবে নিজে একটা কিছু করা যায় আর 10 জনকে চাকরি দেওয়া যায়, উদ্যোক্তা হওয়া যায়, নিজেই বস হওয়া যায়, সেটি চিন্তা করো। Which means she is giving an indication that entrepreneurship culture-টা বাংলাদেশে কিভাবে ডেভেলপ করা যায়। আমাদের দেশে এমনিতে এমপ্লয়মেন্ট, দিস ইজ আ বিগ প্রবলেম, সেই প্রবলেমটা থেকে আমরা বের হয়ে এসে যেন নিজেরাই আরো অন্যদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারি, সেটার একটা অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। এবং আমাদের মাননীয় আইসিটি অ্যাডভাইজার সাজিব ওয়াজেদ, ওনারও একটা উক্তি আছে, ফাইন্ড ইউর ওন ইনোভেশন and vision. Find your ideas, find new technologies, don't imitate, rather innovate. আমরা তাদের উক্তিগুলোর উপর বেস করে
আমরা ইয়াং জেনারেশনকে মোটিভেট করার জন্য আনএমপ্লয়মেন্ট অপরচুনিটি থেকে তাদেরকে বের করে আনার জন্য বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের আয়োজনটা করেছি। এটার মাধ্যমে আমরা একজন এন্টারপ্রেনার হু ইজ স্ট্রাগলিং, who doesn't know how to implement his idea, how to be guided or how to get the investment, তাকে আমরা একটা গাইডেন্স দেওয়ার ট্রাই করছি। সো আমাদের এবারের উক্তিটাই হচ্ছে আর রেডি টু মেক ইট বিগ। এটার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা নিয়ে আমি পরে আরো ডিটেইল আলোচনা করব। তো আমাদের এই বিগ কম্পিটিশনটা, এটার মেইনলি 3 ইন্টারভাল সেগমেন্ট আছে। First one is আমরা educational institution and organizational stakeholders দের কাছ থেকে আমরা কিছু স্টার্টআপকে সিলেক্ট করব এবং সেই ব্রিলিয়ান্ট এন্ড ট্যালেন্টেড স্টার্টআপদেরকে নিয়ে আমরা একটা রিয়েলিটি শো আয়োজন করব। Thereafter international road show we will also do that, because এই international road show থ্রুতে আমরা ইন্টারন্যাশনাল কিছু স্টার্টআপদেরকে সিলেক্ট করে নিব। Thereafter সেই ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্টার্টআপসদেরকে নিয়ে we're going to have that big gala. And this is the website www.gov.bd where the startup can apply here. এইটার ভিতরে ঢুকে you can apply for this competition. এবং আমরা এবার যে ক্যাম্পেইন চালাচ্ছি, প্রত্যেক বছর আমরা 8টা ডিস্ট্রিক্টে ফিজিক্যালি যাই, অনেকগুলো ইনস্টিটিউশনে যাই, বাট ডিউরিং দিস প্যান্ডেমিক আমরা ক্যাম্পেইনটা মেইনলি ডিজিটালি চালাচ্ছি। আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আমাদের সাথে অনেকটা কানেক্টেড হয়েছে। আমরা মেইনলি ডিজিটালি এইবারের ক্যাম্পেইনটা চালাচ্ছি। And our strategic partner will be BASIS, PACO, ECAP, এই ধরনের স্টেক হোল্ডার্সরা আমাদের সাথে সংযুক্ত আছে। এখন আমরা এই কম্পিটিশনে মেইনলি কাদেরকে খুঁজে আনবো? The first one is who has an innovative idea but সে তার আইডিয়াটাকে টেস্ট করেনি বা ইমপ্লিমেন্ট করেনি, অথবা সে আইডিয়াও আছে এবং সেটা টেস্টও করেছে, প্রোটোটাইপ স্টেজে আছে, বাট সেটার কোনো মার্কেটিং অর কমার্শিয়ালাইজেশন হয়নি। And the startup who has idea, who has a prototype, and who has already done his or her marketing, that is commercialization. আমরা সমস্ত স্তরের স্টার্টআপদেরকে এই কম্পিটিশনের জন্য অ্যাপ্লিকেন্ট হিসেবে সিলেক্ট করব। And আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন গুলোতে ক্যাম্পেইন চালাবো, সেখান থেকেও আমরা স্টার্টআপ নিব। এছাড়া আমরা বিভিন্ন ইয়াং এন্টারপ্রেনার, নিউ স্টার্টআপ কর্পোরেটস, সেখান থেকেও আমরা কন্টেস্টেন্টকে এক্সপেক্ট করছি। এই সিলেক্টেড স্টার্টআপদেরকে নিয়ে একটা বুট ক্যাম্প হবে। সেই বুট ক্যাম্পে there will be 65 teams। এই 65 টিমসকে নিয়ে বুট ক্যাম্পটা হবে for 4 days। এই 4 দিনের বুট ক্যাম্পের মধ্যে তাদেরকে 4 দিনের জন্য 4টা থিম আছে। ডে 1 এর হচ্ছে inspire the next, ডে 2 হচ্ছে ready for tomorrow, ডে 3 make it big, ডে 4 go for big। That means আমরা তাদেরকে এই 4 days বুট ক্যাম্পে রেখে তাদেরকে মেন্টরিং, ইনভেস্টমেন্ট, প্রেজেন্টেশন, তাদের কার পেটেন্ট দরকার, কপিরাইট দরকার, সমস্ত প্রকার হেল্প আমরা করার ট্রাই করব। Thereafter reality show, this is the most exciting part। এটা আমরা আগে আয়োজন করিনি, বাট এই বছর মুজিব শতবর্ষ উপলক্ষে we have organized the reality show। এবং আমাদের এই রিয়েলিটি শোতে সেখানে থাকবে স্টার্টআপসরা, এন্টারপ্রেনার, কন্টেস্টেন্ট, জাজেস who will going to give some spice over there, and এই জাজেসের থ্রুতে জাজরাই সিলেক্ট করবে who will going to be the champion। এবং আমাদের এখানে আরো কিছু এক্সাইটিং জিনিস আছে। গ্র্যান্ড স্টেজ, অনলাইন পোলিং অন স্ক্রিন, গোল্ডেন বাজার সেলিব্রেশন, পার্টিসিপেন্টস জার্নি, এভরি প্যানেল অফ জাজেস। এবং আমাদের প্রোগ্রামের যে এপিসোড, এটার মধ্যে আমাদের যে রিয়েলিটি শোটা মেইনলি there will be 13 এপিসোড, এবং 13 এপিসোডের প্রত্যেকটা থেকে the judge will going to select 2 winners, so there will be total winners of 26 teams। so আমরা রিয়েলিটি শোটা থেকে 26 teams we will going to select। আর ইন্টারন্যাশনাল রোড শো থেকে we will going to select 10 teams।
ইন্টারন্যাশনাল রোড শোতে আমরা we are expecting যে আমেরিকা, ইন্ডিয়া, ইউকে, নেপাল, শ্রীলঙ্কা, আমরা অলরেডি এই কান্ট্রিগুলোর সাথে অনেকের সাথে আমাদের এমওইউ করা আছে, we are working on that. ওনারাও পার্টিসিপেট করবে এবং ইন্টারন্যাশনাল রোড শো থেকে তাদের মধ্যে থেকে we're going to select 10 teams. So reality show থেকে 26 teams and international road show থেকে 10 teams. In total 36 teams. এই 36 teams will gonna to presented on the big gala. Big gala event এ 3-day pitch হবে. এই pitching এর পরে এই big gala event টা হবে. So after big gala event, what will happen? Big gala event এর মধ্যে আমরা expect করছি our honorable prime minister Sheikh Hasina উনি প্রেজেন্ট থাকবে এবং স্পেশাল গেস্ট হিসেবে আমাদের আইসিটি অ্যাডভাইজার মিস্টার শাহজিব ওয়াজেদ ওনার প্রেজেন্টও আমরা এক্সপেক্ট করছি। অ্যান্ড বিগ গালা ইভেন্টের যে চ্যাম্পিয়ন হবে, দ্য চ্যাম্পিয়ন will going to granted $100,000. So $1 crore will gonna be the grand prize. সেই গ্র্যান্ড প্রাইজটা একজনই পাবে, চ্যাম্পিয়ন যিনি হবেন। বাট যারা চ্যাম্পিয়ন হবেন না, এছাড়াও 36 টিমস they will gonna to have 10 লাখ টাকা। সেই 10 লাখ টাকাও পাবে প্রত্যেকটা টিম। এখন হাউ টু অ্যাপ্লাই, এটার জন্য আমরা we have developed a website. এই ওয়েবসাইটের মধ্যে the first thing you have to do is that আপনাকে লগ ইন করতে হবে www.beak.gov.bd. You have to log in there. You need to create an account there. সেই অ্যাকাউন্টে আপনার কিছু বেসিক ইনফরমেশন যেরকম চাওয়া হয়ে থাকে, অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস এগুলো থাকবে। Thereafter you need to create a dashboard there. Dashboard means সেখানে আপনার স্টার্টআপের আইডিয়া, আপনার প্রজেক্টের in detail you have to apply there. So applicationের deadline, application process has already been started. আপনারা এখনো চাইলে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, and the deadline was going to be the 25th December 2020, and we are expecting that the gala ceremony will going to be held on March 2021. So 25th December is our deadline. এর থেকেও in detail যদি আপনারা জানতে চান তাহলে ওয়েবসাইট ভিজিট করবেন www.beak.gov.bd. And I'm expecting that many applicants we will get many applicants from Borishal district. এর আগে আমরা হ্যাকাথনের প্রোগ্রাম করেছি, এখান থেকে অনেক brilliant কিছু স্টুডেন্টসরা অ্যাপ্লাই করেছিল। We are expecting, and you never know, maybe championরা আজকে এখানে বসে আছে বরিশালে। Thank you all. ধন্যবাদ ব্যারিস্টার আদনান জেরিন আপনাকে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আগেই বলে রেখেছিলাম এই প্রেজেন্টেশন হওয়ার পরপরই একটি প্রশ্নোত্তর পর্ব থাকছে। এখানে আপনারা বিগ নিয়ে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আপনারা সেই প্রশ্নটি করতে পারেন। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব এটি। যদি কেউ প্রশ্ন করতে চান মাইক্রোফোন তার কাছে আমরা পৌঁছে দেব এবং প্রশ্নের উত্তর দিবেন মোহাম্মদ ওমর ফারুক, ম্যানেজার প্রোডাক্ট ইনোভেশন আইডিয়া, এবং আরো প্রশ্নের উত্তর দিচ্ছেন ব্যারিস্টার আদনান জেরিন, ম্যানেজার লিগাল অ্যান্ড কমপ্লায়েন্স আইডিয়া। আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন, এই পর্বটি উন্মুক্ত সবার জন্য। অর্থাৎ বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট বিগ নিয়ে যদি কারো কিছু জানার থেকে থাকে, আপনি যেখান থেকে প্রশ্ন করবেন সেখানে থাকবেন। আমরা মাইক্রোফোনটি হ্যালো, একটা প্রশ্ন ছিল, একটা রিকোয়েস্ট ছিল। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে যে টিম ইজ highly acceptable, I think so, but what will be the acceptance and what are the procedure for a single member if he or she will be a team? For a single member, if he or she will be a team, how much acceptable for him or her?
আর রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু আইডিয়া জেনারেশন আমাদের একজন শ্রদ্ধেয় স্যার অবশ্যই বলেছেন যে সেটা আসলে একটা নাইটের ব্যাপার নয়, সেটা আসলে একটা সময়ের ব্যাপার। তো আইডিয়া জেনারেশনের পরে মেন্টরিং প্লাস ব্লা ব্লা প্লাস ইজ অ্যাভেলেবল, বাট আমার একটা রিকোয়েস্ট ছিল যে আইডিয়া জেনারেটরের শুরুতে একটা মনিটরিং বা একটা গ্রুমিং সেশন আমি রিকোয়েস্ট করতেছি। সেটা ঢাকা না, দেখছে বিভাগীয় পর্যায়ে বা ইউনিভার্সিটি পর্যায়ে, সামথিং লাইক দ্যাট, আইডিয়া জেনারেশনের বিফোর। আর আমার প্রশ্ন ছিল এটা যে একটা টিম হয়তো বা হাইলি অ্যাকসেপ্টেবল, 3 জন বা 4 জনের, একজনই যদি কোনো একটা আইডিয়া জেনারেট নিয়ে সাবমিশন করে বা তার অ্যাকসেপ্টেবল বা তার প্রসেসটা কেমন হতে পারে, বা এমন কোনো কি আছে কিনা যেটা টিমই হতে হবে। আচ্ছা, আপনার কোশ্চেনের অ্যানসারটা হচ্ছে কি, আপনি যদি বিগের জন্য বলেন, বিগে উই আর অ্যাকসেপ্টিং অনলি টিমস, আপনি একা তো টিম গঠন করতে পারবেন না। সো বিগের জন্য আমরা টিম অ্যালাউ করতেছি। বাট ইফ ইউ আর লুকিং টু অ্যাপ্লাই ফর আইডিয়া প্রজেক্ট, ওখানে আপনি একা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যে কনসার্ন ছিল যে বিভাগীয় ট্রেনিং এর ব্যাপারটা যে কনসার্ন ছিল, Before generating idea, I'm sorry, এই কোশ্চেনটা একটু কনফিউজিং। মানে আসলে আমি বলছি যে আইডিয়া জেনারেশনের জন্য একটা গ্রুমিং এর প্রয়োজন হয় অনেক সময়। দেখা যাচ্ছে ব্রেনস্টর্মিং, যে আমি অনেক আইডিয়া চিন্তা করি, ননসেন্স টাইপের আইডিয়া চিন্তা করি, বা আমি জানি না আসলে এটা কতটুকু ফ্রুটফুল হতে পারে। দেখা যাচ্ছে যে আমি জাস্ট জেনারেল কনভারসেশন করতে পারি কিছু এক্সপার্ট মানুষের সাথে বিফোর জেনারেটিং আইডিয়া, যে আমার আইডিয়াটা কেমন, আসলে ফিজিবিলিটি আছে কিনা, বা কোনো ভ্যালু হতে পারে কিনা, হ্যাঁ, এটা আমি কোনো কম্পিটিশনে যাইতে পারি কিনা, এমন একটা ব্যাপার। রাইট, অ্যাপ্লাই ফর আইডিয়া, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং, ইট ডাজন্ট হার্ট। সো আপনার যদি কোনো আইডিয়া থেকে থাকে, ইউ অ্যাপ্লাই ফর ইট। নাও ইফ ইউ আর টকিং অ্যাবাউট, আচ্ছা আমি একদম আইডিয়া জেনারেশন লেভেলে, দ্যাটস নট হাউ এ স্টার্টআপ ওয়ার্কস। মানে বাট স্টিল আমরা ব্রেইনস্টর্মিং এর জন্য ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং, রাইট? সো ওইটার জন্য আমরা মেন্টরশিপ বা ট্রেনিং অফার করে থাকি, এবং আমাদের মোস্টলি প্রোগ্রামগুলো স্পেশালি আফটার কোভিড সবগুলো হচ্ছে গিয়ে অনলাইন। আপনি জুমে জয়েন করতে পারবেন, প্লাস আপনি যদি ইফ ইউ আর ফলোইং আওয়ার ফেসবুক পেজ, আপনি ওখানে লাইভ দেখতে পারবেন। সো ইটস নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি মানে ডিভিশন, সো এনিওয়ান ক্যান জয়েন ফ্রম এনিওয়ান। তো কাইন্ডলি আমাদের ফেসবুক পেজটা কানেক্টেড থাকেন। আর other than that, if you have any questions, please go ahead. For being team member কতজন থাকা প্রয়োজন? 3 জন 4 জন? At least 3 জন, right? Thank you. আচ্ছা, আপনার মিনিমাম যদি 2 জন মেম্বার থাকে, you can still apply. Okay, you can consider anything from 2, but একা আপনি big এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। Thank you. আমার কোশ্চেন ছিল, মানে অলরেডি ফান্ডেড, মানে আপনাদের থেকে অলরেডি ফান্ডেড স্টার্টআপ কি এখানে আবার অ্যাপ্লাই করতে হবে? You can, আপনি অ্যাপ্লাই করতে অলরেডি ফান্ডেড স্টার্টআপদেরকে আমরা আপনাদের থেকে ফান্ডেড absolutely হ্যাঁ, because you are competing with international startups as well, so আমরা definitely prefer করব যদি আমাদের দেশ থেকে কেউ পায়। সো আমাদের জন্য, আমরা এটার জন্য সব ওপেন রাখছি। আর কেউ প্রশ্ন করবেন? যদি কারো প্রশ্ন না থাকে, আমরা প্রশ্ন তো পরবর্তী শেষ করব। জি, আচ্ছা, আমরা প্রশ্ন পর্ব শেষ করলাম। সুধীরবৃন্দ, আমরা আজকের এই অ্যাক্টিভেশন প্রোগ্রামের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। একটু বলে রাখি, সারা বিশ্ব যখন করোনা মহামারীর প্রকোপে প্রায় থমকে গেছে, তখনও বাংলাদেশের সমৃদ্ধির চাকা ছুটে চলেছে সমানতালে। স্বাস্থ্যবিধি মেনে তা সম্ভব হয়েছে শুধুমাত্র গোটা দেশে বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভূত উন্নতি সাধন ও নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতের মাধ্যমে। তো সবার সুধীবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের আজকে এই আয়োজনের প্রধান অতিথি, বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস.এম. অজয় রহমান। আমি স্যারকে তার বক্তব্য রাখবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট বিগ অ্যাক্টিভেশন প্রোগ্রাম আজকে বরিশালের এই সেমিনারে সম্মানিত সভাপতি, আমার সহকর্মী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব প্রশান্ত কুমার দাস, আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব প্রফেসর মোহাম্মদ ইউনুস, উপস্থিত আছেন আমাদের বরিশালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত পরিচালক প্রফেসর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ চৌধুরী নানা, প্রফেসর ডক্টর এস এম তাহিদুল ইসলাম, ডিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশালের অন্যতম সাংবাদিক, বিশিষ্ট আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব এস এম ইকবাল, উপস্থিত ছিলেন প্রফেসর শাহ সাজেদা, জনাব আনোয়ার হোসেন জেলা শিক্ষা অফিসার, জনাব আব্দুল লতিফ মজুমদার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বরিশাল প্রেস ক্লাবের আব্দুর রব সৈয়দাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি সহ বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের বিভিন্ন ইউডিসি অর্থাৎ ইউনিয়ন পরিষদের লেভেলে যে ডিজিটাল সেন্টারগুলো আছে তার উদ্যোক্তাবৃন্দ, নতুন উদ্যোক্তা, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিগের পক্ষ থেকে যারা ঢাকা থেকে এসেছেন, যারা আমাদের পুরো এই সেমিনার আয়োজন করেছেন, উপস্থাপনা দিয়েছেন, তাদের জেলা প্রশাসন পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকাল থেকে দীর্ঘ আলোচনায় ছিলাম। একটি আলোচনা কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য শুরু করা যায়, কিভাবে কর্মসংস্থান শুরু করা যায় এবং ডিজিটাল পদ্ধতিটি ব্যবহার করা যায়। আমাদের এই আলোচনায় একটি বিষয় কিন্তু ক্লিয়ার, যে বাংলাদেশ আইসিটিতে অনেক পিছিয়ে ছিল, আর সেই বাংলাদেশ এখন আইসিটির স্বপ্ন দেখাচ্ছে যে সব থেকে বড় সেক্টর হতে পারে আইসিটি সেক্টর, যেখানে আমাদের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। আর তার মূলত উদ্যোক্তা যিনি এই স্বপ্ন দেখাচ্ছেন, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যিনি মূলত পিছন থেকে সামনে থেকে সবভাবে কিন্তু এই কাজটি করে যাচ্ছেন। এবং তার জন্য কিন্তু আমাদের নতুন উদ্যোক্তারা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছেন যে না, আমরাও পারি। আমাদের এই যে প্রফেসর মোয়াজ্জেম সাহেব বলতেছিলেন যে আমরা এখন অন্য ভাষা শিখতে হবে, সেখানে গিয়ে কাজ করতে হবে, এমনটি নয়। তারা বরং আমাদের ভাষা শিখবে, যে বাংলাদেশে গিয়ে কাজ করতে হবে। সেই দিন আসলে এসে গেছে। আমাদের বিগ যে মেসেজটি এখানে নিয়ে এসেছেন, সেই মেসেজটি হচ্ছে, যদি আমরা উদ্যোক্তা হতে চাই, আমরা যদি কাজ করতে চাই, তাহলে সরকার বা আইসিটি ডিভিশন এবং তাদের সহযোগিতায় আরো অনেকগুলো প্রতিষ্ঠান এগিয়ে আসবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং কয়েকটি উদাহরণ এখানে দেখিয়েছেন আমাদের প্রেজেন্টার, যারা প্রেজেন্ট করেছেন, যে সহজ বা পাঠাও বা এরকম আরো কিছু প্রতিষ্ঠান যারা ইতিমধ্যে বাংলাদেশে আলোড়ন তুলেছে এবং নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন, নতুন ক্ষেত্র তৈরি করেছেন। অর্থাৎ সাহস নিয়ে এগিয়ে গেলে চাকরির পিছনে নয়, বরং চাকরি দেওয়া সম্ভব। এবং সেটিকে এই ডিজিটাল বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ, সেটি বাস্তবায়নের মাধ্যমে কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে। এখানে আমাদের যারা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা আছেন, একদম আমাদের প্রান্তিক পর্যায়ে যারা কাজ করছেন, আমি জানি না একদম শুরু থেকে যদি কেউ থাকে, তিনি এই ইতিহাসটা ভালো করে বলতে পারবেন। আর যারা পরে এসেছেন তারাও পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। এখানে কি দিয়ে শুরু হয়েছিল? এখানে শুরু হয়েছিল একটু কম্পোজ করে দিবে, যারা ইউনিয়ন পরিষদে আসছেন তিনি এটি অ্যাপ্লিকেশন চেয়ারম্যানকে করবেন সাহায্যের জন্য, তিনি এটা অ্যাপ্লিকেশন কম্পোজ করে দিবেন, একটা ছবি তুলে দিবেন। অর্থাৎ স্কুল কলেজে একটা ফর্ম ফিল আপের জন্য ছবি লাগবে, সেই একটা ছবি তুলে দিবেন, একটু স্কাইপে কথা বলে দিবেন, একটা ফটোকপি করে দিবেন। এটি দিয়ে তাদের কার্যক্রম শুরু হয়েছিল।
আজকে হাঁটি হাঁটি পা পা করতে করতে এখন তারা ব্যাংকের এজেন্ট হয়েছে। এখন তারা নতুন নতুন প্রতিষ্ঠান, অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে সক্ষম হচ্ছেন। তার মানে এই যে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা যখন একটি ইউনিয়নে বিদ্যুৎ ছিল না, ব্যাটারি দিয়ে অথবা আমাদের সোলার দিয়ে কার্যক্রম শুরু করতে হয়েছিল, সেখানে এখন শতভাগ বিদ্যুৎ আসার বদলতে এখন আমাদের এই সকল উদ্যোক্তারা এক একটা ব্যাংকের এজেন্ট, মানে কি আমি তো বলতে পারি তারা এখন ব্যাংকার হয়ে গেছে। এটি কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি। আজকে হয়তো মনে করতে পারে যে আমি 10 কোটি 5 কোটি টাকার একজন স্টার্টআপ হতে পারবো, একজন উদ্যোক্তা হতে পারবো। এটি আসলে মনে হয় গল্প। এটি গল্প নয়, এটি আসলে বাস্তবে সম্ভব, আমরা যদি সেই সাহস নিয়ে এগিয়ে যাই। তা আমরা আমাদের জাকির সাহেব বলেছেন যে আমরা আমাদের ইন্টারনেট সার্ভিস পাওয়ার জন্য অনেক খরচ করতে হতো এবং খরচ করলেও আমরা আসলে পেতাম না। সরকার ইনফো সরকারের মাধ্যমে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, এখন থার্ড ফেজ চলছে। একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত কানেক্টিভিটি এস্টাবলিশ করেছেন। সেক্ষেত্রে আমরা আমাদের ইন্টারনেট সার্ভিস যেমন সহজে পাচ্ছি, একই রকমভাবে সস্তায় পাচ্ছি। যদিও আমরা চাই আরো দ্রুত গতির ইন্টারনেট, আরো দ্রুত গতির সেবাটা এবং একই সাথে আরো সস্তায় বা আরো কম দামে পেতে চাই। এটি ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ সরকারি বেসরকারি ভাবে যতগুলো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে তখন এই সমস্যাগুলো আর সমস্যা থাকবে না। তাহলে আমাকে এখনই কিন্তু আমার সেই নিজেকে প্রস্তুত করে নেওয়ার বিষয়টি রয়েছে। আমি যেটি বলবো, আমি খুব বড় করব না, সরকার ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য যে লজিস্টিক বা অবকাঠামো উন্নয়ন করা দরকার সেটাই তার মধ্যে এস্টাবলিশ করেছে। আমি যদি বরিশালের কথায় আসি, তাহলে বরিশালের উদ্যোক্তাদের এখনই সৎ সাহস নিয়ে নিজেকে প্রস্তুত করা দরকার। অর্থাৎ আমাদের যদি পদ্মা সেতু, তো আমরা ইনশাল্লাহ অল্প কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা এটি পাবো। তো পদ্মা সেতুর আমাদের এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে আমাদের রেল এবং আমাদের যে 8 লেনের রাস্তা সেটি এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে আমাদের পায়রা বন্দর ফুল সুইং। আমি গত সপ্তাহে পায়রা বন্দরে ঘুরে এসেছিলাম, যেখানে যে ব্যাপক কর্মযজ্ঞ হচ্ছে। আমাদের সেই পায়রা বন্দরের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে এবং ওই সব এলাকাকে কেন্দ্র করে যে সকল পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশড হয়েছে, এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমাদের সড়ক পথের যে নেটওয়ার্ক সেটি এস্টাবলিশড হয়ে গেল। আর আমরা যেটাকে অনেকটা চোখে দেখতে পাচ্ছি না, ইন্টারনেটের মাধ্যমে যে নেটওয়ার্ক সেটা এস্টাবলিশড হয়ে গেছে। তাহলে ওইটাকে ব্যবহার করে আমরা যদি কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারি, তাহলে একদম প্রান্তিক পর্যায়ে আমার হিজলা মেহেন্দিগঞ্জে যে ইলিশটি ধরা পড়বে, আগরছড়া গৌণ এলাকায় যে ফসলটি উৎপাদিত হবে, সেটি মুহূর্তের মধ্যে কিন্তু ঢাকা সহ অন্য জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো। আর সেখানে মিডিয়া হিসেবে কাজ করে আমরা কৃষকের পাশাপাশি নতুন বেকার যুবক বা তরুণরাও কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে। অর্থাৎ এখানে নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে ভিতরে যোগসূত্রকে স্থাপন করে দেওয়ার জন্য, যেটাকে আমরা অনলাইন মার্কেটিংটাকে এখন দেখছি যে এখানে বসে অর্ডার দিলে আমেরিকা থেকেও একটি প্রোডাক্ট আমরা বরিশালে আমরা সরবরাহ পেয়ে যাচ্ছি। এই যে মিডিয়া ম্যান, এটি বড় বড় মার্কেট আসলে এখনো তৈরি করা সম্ভব। আমাদের এখানে যে অল্প কয়েকজন, আমরা যদিও এই কোভিড-19 কারণে এটা যে অনেক বড় করে জনসমাবেশ করে বা বিশ্ববিদ্যালয় লেভেলের সকল ছাত্রদের নিয়ে করতে পারতাম, তাহলে ব্যাপক হয়তো প্রচার করা সম্ভব হতো। সেটি হয়তো আমরা কোভিড-19 কারণে করতে পারিনি। যদিও এখানে বসে আমরা এখন আমাদের ফেসবুকে এটি লাইভ করে দিয়েছি, যে আমাদের এখানে হাউজে যারা আছেন তার বাইরে অন্যরাও দেখতে পাচ্ছেন, বা পরেও ইচ্ছা করলে অনেকে দেখতে পারবেন। সেটি রেকর্ডেড হয়ে আমাদের ফেসবুকে, আমাদের মিডিয়া সেলে এটি রয়ে যাচ্ছে, সেটি দেখতে পারবেন। এবং এর মাধ্যমে আমাদের বরিশালের নতুন নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদের কাছে মেসেজটি আমরা পৌঁছে দেবো। কারণ শুধুমাত্র বিগ বা এই বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট বা সেমিনারের মাধ্যমে নয়, সরকার কিন্তু বিডার মাধ্যমে, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, আমাদের বিসিকে মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন, আমাদের আইসিটি ডিভিশনে আরো অনেকগুলো প্রজেক্ট রয়েছে, তার মাধ্যমে উদ্যোক্তা তৈরি করতে থাকছেন। অর্থাৎ শুরু থেকেই সরকার একটি জিনিস করার চেষ্টা করছেন, সেটি হচ্ছে যে আমরা শুধুমাত্র চাকরি নয়, আমরা এমন ক্ষেত্র তৈরি করতে চাই
যেখানে তিনি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, একই সাথে অন্যকে চাকরি দিবেন। সেই জন্য কিন্তু ব্যাপক বিনিয়োগ কিন্তু করে যাচ্ছে। আমরা সেই সুযোগটি যেন ধরি, অর্থাৎ আমাদের এই ডিজিটাল বাংলাদেশের যে সুফলটি সরকার আমাদের কাছে নিয়ে এসেছে সেটিকে ব্যবহার করে নিজেকে এস্টাবলিশ করব। এই এখনই আমার একটি ট্রেনিং সেশন ছিল, যদিও আমি এরপরে যাব, সকালে যাওয়ার কথা ছিল, যুব উন্নয়ন। তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই আমাদের তরুণদের প্রশিক্ষণ দিচ্ছেন, এবং এখান থেকে কিন্তু প্রশিক্ষণ নিয়ে কেউ মৎস্য চাষ, কেউ সবজি চাষ, কেউ ডেয়ারি ফার্ম করতে পারছেন, এবং এর পাশাপাশি এই ধরনের নতুন নতুন সেক্টর, যিনি একটি ল্যাপটপ নিয়ে বা একটি মোবাইল নিয়েই বড় বড় ব্যবসা করতে পারবেন, সেই সকল সেক্টরে কিন্তু সুযোগটা করে দিচ্ছেন। তা আমরা এখানে দেখলাম যেটা আমাদের যেটি দেখালো, যে একদম আমাদের রিয়েলিটি শো যেমন একটা পারফরমেন্স হয়, সেরকম ভাবে উদ্যোক্তা বাছাই করতে করতে নিয়ে এখানে পুরস্কৃত পর্যন্ত করবেন। অর্থাৎ আমি নিজে ব্যবসায় এস্টাবলিশড হব, আমাকে তারা পুরস্কৃত করবে। এর থেকে বড় সহযোগিতা সরকারের আর কি হতে পারে? আর মুজিব বর্ষ উপলক্ষে আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন হচ্ছে এই মুজিব বর্ষ হবে দারিদ্রতা দূরীকরণের, মুজিব বর্ষ হবে বেকারত্ব দূরীকরণের, মুজিব বর্ষ হবে সোশ্যাল জাস্টিস এনশিওরের, মুজিব বর্ষ হবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বছর। সেইকে কেন্দ্র করেই এই সকল আয়োজন, আমরা সেই সুযোগটা যেন গ্রহণ করি, এবং আমরা প্রতিষ্ঠিত হবই মানে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আজকের তরুণরাই প্রতিষ্ঠিত হবে মানেই জাতির পিতা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তা আমি আজকে আমাদের বোর্ডের চেয়ারম্যান মহোদয়, আমাদের পরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের পরিচালক মহোদয় আসছেন, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী ডিন মহোদয় আসছেন, সহ আমাদের সকল কর্মকর্তা, আমাদের নতুন নতুন উদ্যোক্তা, এবং বিশেষ করে আজকে যারা এই আয়োজনটি করছেন আইসিটি ডিভিশন থেকে যারা এসেছেন, তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ জনাব এস এ মজিউর রহমান, জেলা প্রশাসক বরিশাল এবং আজকের আয়োজনের প্রধান অতিথি আপনাকে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আজকের আয়োজনে সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট অর্থাৎ বিগ এর অ্যাক্টিভেশন প্রোগ্রামে আইসিটি ডিভিশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে এবং জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বরিশাল জেলা সুযোগ্য জেলা প্রশাসক, আইসিটি বান্ধব এবং শিক্ষা বান্ধব জেলা প্রশাসক জনাব এস এম মজিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, সম্মানিত চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল। উপস্থিত রয়েছেন প্রফেসর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বরিশাল অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন জনাব এস এম তাওয়াজুল ইসলাম, ডিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হোসেন চৌধুরী নানা, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা। উপস্থিত রয়েছেন জনাব এস এম ইকবাল, বিশিষ্ট সাংবাদিক, আইনজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব জাকির হোসেন, সেক্রেটারি বরিশাল আব্দুল হক শ্রেণীবাদ প্রেস ক্লাব এবং স্বত্বাধিকারী ইউরোটেল বিডি এবং আইএসপি, অন্যতম আইএসপি বরিশাল জেলার। এছাড়াও রয়েছেন আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, আইসিটি ডিভিশন থেকে আইডিয়া প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ। উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত স্টার্টআপ, ইউডিসি উদ্যোক্তা এবং স্থানীয় অন্যান্য যারা উদ্যোক্তা রয়েছেন। উপস্থিত রয়েছেন আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আপনারা এতক্ষণ আমাদের যে মূল প্রোগ্রাম, যেটি আইডিয়া প্রজেক্টের অধীন যে বিগ অর্থাৎ বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট, যেটি মূলত হচ্ছে স্টার্টআপ বা উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য যেই
প্রোগ্রামটি প্রজেক্টটি নেওয়া হয়েছে। এখানে আপনারা বিস্তারিত জেনেছেন যে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তরুণ উদ্যোক্তা বা উদ্যোক্তা টিম তাদেরকে বাছাই করা হবে এবং সেটি একটা পর্যায়ে এসে টেলিভিশনের রিয়েলিটি শোর মাধ্যমে সেটি বাছাই করা হবে এবং সেখান থেকে 26টি ইন্টারন্যাশনাল রোড শো এবং স্থানীয় রিয়েলিটি শো টোটাল এই দুইটি মাধ্যমে 36টি টিমকে বাছাই করা এবং সেরা টিম $1 লক্ষ পুরস্কার পাবে। আপনারা এটাও দেখেছেন যে বিভিন্ন স্টার্টআপ যারা ইতিমধ্যে আইডিয়া প্রজেক্টের আওতায় অনুদান বা সহযোগিতা পেয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে এখন বহুল আলোচিত এবং সমাদৃত হয়েছে। তো আমরা প্রত্যাশা করি যে এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন পর্যায়ের যারা তরুণ উদ্যোক্তা এবং স্টার্টআপ যারা রয়েছেন তারা একটা পর্যায়ে এসে হয়তো এই যে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট যেটি সেইটির মাধ্যমে তারাও এই আপনার হচ্ছে যে চ্যাম্পিয়ন হবেন এবং প্রতিষ্ঠিত আরো অন্যান্য যারা স্টার্টআপ রয়েছে যেগুলি আপনারা দেখবেন সহজ চাল ডাল পাটা ইত্যাদি এরকম স্টার্টআপ হিসেবে আপনারা আবির্ভূত হবেন। একটা সময়ে চাকরি নেওয়া নয়, আপনারা চাকরি দেওয়ার জন্য আপনারা ই করবেন, কমবে আপনারা সেই যোগ্যতা অর্জন করবেন। তা আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু বলতে চাই যে ডিজিটাল বাংলাদেশ সেটি ছাড়িয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের যে উন্নত বাংলাদেশ যেটি 2041 সালের মধ্যে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটি অর্জনের পথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং সেই পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হতে পারে আমাদের এই বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট এবং আইডিয়া প্রজেক্ট। তা আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত অল্প সময়ের নোটিসে আমাদের শুধুমাত্র টেলিফোনিক বার্তায় আপনারা এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের হয়তো 50 থেকে 60-এর মধ্যে আমাদের পার্টিসিপেন্ট হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখা গেছে 60 ক্রস করেছে এবং পুরো হল রুম ভরে গিয়েছে এবং যেটি দেখে আমি নিজেও মানে অনেকটা অভিভূত হয়েছি। আমাদের প্রধান অতিথি মহোদয় বলছিলেন যে এটি অত্যন্ত চমৎকার একটি জমায়েত হয়েছে এবং একই সঙ্গে আপনারা দেখেছেন খুবই অল্প সময়ের মধ্যে ডিসিশন নিচে এটি আমাদের যে ফেসবুক পেজের মাধ্যমে জুমের মাধ্যমে সরাসরি ফেসবুক পেজে কিন্তু আমাদের এই প্রোগ্রামটি কিন্তু লাইভ হচ্ছে, অনেকেই বাইরে থেকে দেখতে পাচ্ছেন। ইভেন আমাদের এই আইসিটি ডিভিশন থেকে যারা এই বিষয়টি দেখছেন তারাও কিন্তু জুমে কানেক্ট হয়ে এই প্রোগ্রামটি দেখছেন এবং একই সঙ্গে আমি বলবো যে সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু লোকজন দেখতে পাচ্ছে এবং দেখার সুযোগ তৈরি হচ্ছে এবং এটি যেহেতু ফেসবুকে থাকবে সেখান থেকেও তারা পরেও দেখতে পাবে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান প্রধান অতিথি মহোদয় অত্যন্ত ব্যস্ত, তারপরেও পুরো সময় এই অনুষ্ঠানে ছিলেন। তার আরেকটি অনুষ্ঠান ছিল সেটি তিনি ডিলে করছেন এবং আমাদের যারা বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন মানে তারা সবসময় আমাদের ডাকে সাড়া দিয়ে থাকেন এবং আজকে যথারীতি আমাদের এই অনুষ্ঠানে তারা সানুগ্রহ উপস্থিত হয়েছেন এবং যারা উদ্যোক্তা বৃন্দ রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মানিত শিক্ষক মন্ডলী রয়েছেন এবং অন্যান্য যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বৃন্দ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানটিকে অত্যন্ত সফল সুন্দর একটি রূপ দেওয়ার জন্য এবং একই সঙ্গে যারা আইডিয়া প্রজেক্ট থেকে যারা দুজন কনসালটেন্ট এবং ম্যানেজার এসেছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তারা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি সাজিয়েছেন। আপনাদের সকলকে আবার অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং একই সঙ্গে এই প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।